বহুদিন আগের কথা। ২৪ পরগনার এক গ্রাম গোপালগঞ্জ। পৌষ মাসের শেষ, কৃষ্ণপক্ষ চলছে এখন। চাঁদের গায়ে ভাঙন লেগেছে। খয়াটে চাঁদটা ক্রমে ক্ষয়ে ক্ষয়ে আরো ক্ষীণ হয়ে পড়েছে। উত্তরে হাওয়া বইছে, বরফ গলিয়ে অটল নৈশব্দে এক বুক অপেক্ষা নিয়ে রাত জেগে আছে মরা রাখালের মাঠ। রাখাল যদিও মরেছিল কিনা তা কেউ জানে না, কিন্তু রাতারাতি প্রায় ১০-১২টা গরু বাছুর, মহিষ আর ষাঁড় মিলিয়ে আরও খান ছয়েক যাতে ব্রাহ্মণ ধাতে গোয়ালা পৈতেধারী রাখাল সব পরিবারে রাতারাতি লুপ্ত হয়ে যাওয়ার পর থেকেই এই মাঠের এক পাশে থাকা মাটির বাড়ি আর মস্ত গোয়াল ঘর দিনে দিনে পরিত্যক্ত হয়ে যাওয়া, সবুজ গাছপালা দ্রুত শুকিয়ে যাওয়া, সন্ধে হওয়ার পর মাঠে ত্রিসীমানায় এসে পড়া জীবিত মানুষের গায়ে কাঁটা দেওয়ানো মৃত্যুলোকের গন্ধ, শব্দ আর ভয় ছড়িয়ে পড়ে মাঠের নামে এই খ্যাতি চাউর হয়ে গেছে। না, কেউ কখনো কিচ্ছু দেখেনি সেইভাবে, তবে শুনেছে। কুকুরমা, ও কুকুরমা, শুনছো? কি হলো আবার? পুজোর মুখেই তো ঘটি উপর করে রেখেছি, তুমি জল গড়িয়ে খাও না বাবু। কি মুশকিল, জলের কথা কে বলেছে? বলছি, ও এই শব্দটা শুনতে পাচ্ছ? ওই যে শোনো, ঘন্টার মতো কি বাজছে না? তাই তো। হ্যাঁ গো, এই রাত দুপুরে এত ঘন্টা কোথায় বাজছে? শুনে তো মনে হচ্ছে কোনো গরু ছাগলের গলায় বাঁধা ঘন্টার আওয়াজ। তবে কি ছোট ঠাকুর তার দলবল নিয়ে আবার ফিরে এলো? তা কি করে জানবো? তারা যে কোথাও গিয়েছেন এই কথাই তো ঠিক করে কেউ জানে না। একসঙ্গে সকলে কর্তাবাড়ির সংক্রান্তি পুজোর পিঠে পায়েস প্রসাদ খেতে গেলুম। তারপর যে কি হলো কিছু বোঝাই গেল না। সকালে যখন ঘুম থেকে উঠলুম তখন দেখি সে বাড়ির মস্ত ঠাকুর দালানে আমরা সব কাতারে কাতারে পড়ে আছি। কেউ উঠেছে, কেউ ঘুমিয়ে কাদা, আবার কারো একটু একটু করে ঘুম ভাঙছে সবে। একে অপরের মুখ চাহাচই হচ্ছে এমন সময়। এই যে ঘুম ভেঙেছে, তবে কি বলি, খাওয়ার পাতে বসেই তোমরা সব পরপর ঘুমিয়ে পড়লে। আমি নায়েব মশাইকে ডাকলাম, উনি এসে বললেন গরিব মানুষ সবারই ঘরের চালে ফাঁক ফোঁক করাছে। যা ঠান্ডা পড়েছে, সারা রাত হু হু করে ঠান্ডা হাওয়া ঢোকে। জারের তাড়নায় বেচারারা সারা রাত ঘুমোতে পারে না বোধহয়। এমনিতেই সেই কাক ভোর থেকে গাধার খাটুনি খাটছে সবাই, তার উপর উপসী। এখন এই রাতে দানে পাওয়া গরম কম্বল মুড়ি দিয়ে বসে জমিদার বাড়ির ঘেরা ঢাকা বারান্দায় প্রসাদী গরম পিঠে পায়েস খেতে পেয়ে আরামে চোখ বুজে এসেছে সবার। থাক থাক, একটু ঘুমিয়ে নিক সকলে। নায়েব মশাইয়ের কথায় আমার করুণা হলো, তাই তোদের আর হাঙ্গামা করে ডাকলুম না। ভাবলুম একটা রাত রাজার হালে ঘুমিয়ে নে। কিন্তু আমরা ঘুমলাম কি করে? গরিবের ভিটে হাজারো জ্বালা, পিঠে আগুন জ্বলে আর শরীর কি ভেজায় শীতের যন্ত্রণায়। কিন্তু তবুও বড় লোকের বড় দালানে খেতে বসে আমরা সবাই একসঙ্গে অকাতরে ঘুমিয়ে পড়লুম। এ কি ভোজবাজি নাকি? ও কথা এখন বলছো কেন? বলছি কি আর সাধে, সেই যে আমরা সবাই একে একে জেগে উঠে যে যার ঘরে ফিরতে লাগলাম, অমনি কানাঘুষো শোনা গেল। বলি, এ আবার কেমন কাণ্ড? হ্যাঁ, অতগুলো গরু বাছুর একটাও নেই। ছোট ঠাকুর আর খোকন বাবুই বা গেল কোথায়? ঘর গোয়াল সব খাঁ খাঁ করছে যে, কেউ কেউ কোথাও নেই। এ কেমন হলো? আচ্ছা আচ্ছা, ছোট কর্তামা গেলেন কোথায়? কোথায় আর যাবে? তিনিও তার ছেলে আর নাতির সঙ্গেই গেছেন হয়তো। হুম,
তা তো হবার জন্যই। যবে থেকে ছোট কর্তাবাবু সঙ্গে গেছেন তবে থেকে কর্তা মা ভিটার চৌকাট পেরোননি। এমনকি এক রুটি খোকন বাবুকে রেখে যখন বউ ঠাকুরানী চোখ বুঝলেন তখন ছোট ঠাকুর তো মাকে বলেছিলেন। দেখো মা, বাবা নেই, আর আজ সেও চলে গেল। এই গ্রামে আমাদের যে আপন বলে কেউ আছে তেমনও নয়, বরং বড় তরফের সঙ্গে যখন তখন বিবাদ। আমি মানি বা না মানি, কাগজ কলমে এই গোলাপগঞ্জ গ্রামের জমিদারির যে কোনো মামলা মোকদ্দমায় প্রজাদের থেকে খাজনা আদায় করার জমা খরচের হিসেবে ছোট বড় যে কোনো সিদ্ধান্তে কাছারিতে আমার ডাক পড়ে। উকিল মশাইয়ের কথায় যখন তখন সদরেও ছুটতে হয়। সবচেয়ে বড় কথা, কথায় কথায় বড় তরফের সঙ্গে মতের বিরোধ। যে বছর খরায় মাঠের ফসল মাঠেই মরেছে, সে বছর চাষিদের সাথে হওয়া চুক্তি অনুযায়ী খাজনা জমিদারের খাজানচিখানায় কি করে আসবে সে কথা ভেবে দেখবে না, অযথা জুলুম করবে শুধু। জমিদারির এক অংশ যেহেতু আমার, তাই প্রজারা ভাবে আমি বুঝি চাইলেই তাদের খাজনা মকুব করে দিতে পারি। জমিদার মশাই আমার জ্যাঠতুতো বড় ভাই বলে আমি তাকে যা বলবো সে নাকি তাই শুনবে। দিন দুঃখী চাষিগুলোকে রেহাই দেবে 1 বছরের মতো। তারা তো আর জানে না যে দলিলের নাম থাকলেও এই নিশানাথ চাটুর্যকে জমিদার রুদ্রনাথ চট্টোপাধ্যায় তার বংশের বহিরাগত বলে মনে করেন। তাই আমার কোনো কথাই চলার উপায় নেই। তবু বাধ্য হয়ে অসহ্য অপমানিত হব জেনেও আমাকে কাছারিতে যেতে হয় জমিদার মশাইয়ের কাছে দরবার করতে। দেখো দাদা, এই ভাগ চাষিরা আমাকে গিয়ে বলেছে আমি যেন তোমায় বলি এই শোনে ওদের একটু দয়া করতে। সবাই জানে আর তুমিও জানো যে চাষের মরশুমে পর্যাপ্ত বৃষ্টির অভাবে মাঠের ধান মাঠেই রোদে পুড়েছে, ঘরে তোলা যায়নি কিছুই। তাই বকেয়া খাজনা ওরা দিতে পারবে না। বেশ তো, খাজনা যখন দিতে পারবে না তখন সার কেনার যে দাম খাজাঞ্চিখানা থেকে কর্জ করে নিয়ে গিয়েছিল সেই দেনাটা শোধ করে দিক। সত্যি তো, ফসল ফলেনি, ওরা খাজনা কোথা থেকে দেবে? কিন্তু আমার ঘর থেকে যে টাকা গেছে সেটা তো আমি ঘরে না ফিরিয়ে ছাড়তে পারবো না। তোমার সাথে তো ওদের খুবই ভাব, যাকে বলে গলায় গলায়। তা এই কথাটা তুমি তাহলে আমার হয়ে ওদের বলো, হ্যাঁ, দেখি কেমন কাজ দেয় তোমার কথায়। সে কি কথা দাদা? ওদের কাছে টাকা কই যে ওরা দেনা শুধবে? সার কেনার টাকায় তো সার কেনা হয়ে গেছে, তা জমিতে ব্যবহার করাও হয়ে গেছে। এখন ওরা কোথা থেকে টাকা পাবে? কোথা থেকে পাবে তা তো আমি জানি না, তবে আমার চাই এটা নিশ্চিত। তাছাড়া চিন্তার কি আছে? ওদের কাছে টাকা না থাকলেও তোমার কাছে তো আছে, তুমি ওদের হয়ে দিয়ে দাও, বিষয়টা তো একই। না, দেব না। কারণ তোমাকে বুঝতে হবে যে মানুষের ভালো মন্দ দুরকমই সময় আসে। ওদের এখন সময়টা মন্দ যাচ্ছে, ওরা তোমার প্রজা, তোমার ওদের পাশে থাকা দরকার, ওটা তোমার কর্তব্য। এর মধ্যে আমি কেউ নই। অমনি তুমি কেউ নও, তাই না? অথচ আমার আর আমার প্রজাদের মধ্যে এসে বড় বড় কথা বলার সময় ঠিক বলতে পারলে, আর যেই টাকার প্রসঙ্গ ওঠে অমনি তুমি কেউ নও। ভালো তামাশা। যাই হোক, কিন্তু না, তামাশা নয়। আমি চেয়েছিলাম দাদার মনের পরিবর্তন হোক। জমিদারির 1 পয়সাও আমার ঘরে নেই। যে বংশের আভিজাত্যে আমার মায়ের সম্মান নেই, যে পরিবার আমার বাবার সাথে চরম দুর্ব্যবহার করেছে, সেই পরিবারের কোনো কিছুর প্রতি আমার কোনো আসক্তি নেই। কিন্তু এই গ্রামের মানুষগুলো আমার বাবাকে ভালোবাসত, আমার মাকে সম্মান করে, আমাকেও আপন মনে করে। সেই মানুষগুলোকে তো আমি এইভাবে চোখের জল ফেলতে দিতে পারি না। তাই সম্পূর্ণ নিজের উপার্জিত অর্থ দিয়ে ওনাদের দেনাগুলো শোধ করলাম। ভাবলাম এতেই ভালো হবে, কিন্তু হলো না। বড় কর্তা এবার অন্য সুর গাইতে শুরু করলেন। এসব চালাকি ছোট জাতের মন্ত্রণা। সত্যি খুড়ো মশাইও যে কি ভুল করে গেছেন। ব্রাহ্মণ হয়ে এক গোয়ালিনীকে বিবাহ করে গ্রামে এনে
সেই থেকে রোপণ হয়েছে শত্রুতার বীজ। বৃন্দাবনে বেড়াতে গিয়ে কুলে কলঙ্ক বয়ে আনলেন তিনি। কিন্তু কর্তা মশাই, আমাদের স্বর্গ তো বড় কর্তা মশাই, মানে আপনার পিতা তো দূরদর্শী ছিলেন, তাই আগে ভাগে বিপদের নিষ্পত্তি করেই গেছেন। দুই পরিবারের বাসস্থান তো তিনি শুরুতেই আলাদা করে দিয়েছেন, যাতে সংসারে শান্তি বজায় থাকে। স্থান আলাদা হলেই বা শান্তি আর এলো কই? দলিল দস্তাবেজে তো দুপক্ষেরই সমান অধিকার। ঠাকুরদা এই বিপত্তিটা বাঁধিয়ে গেছে। ত্যায্যপুত্র করে গেলে তো আর খুড়োমশাইয়ের পরিবারের কোনো হস্তক্ষেপ থাকতো না এই জমিদারির মতামতের উপর। এখন আমি সেই তো জ্বালায় মরছি। মূর্খ প্রজার দল এদিকে সুবিধা না হলে ওদিকে গিয়ে দৌড় ধরে, আর অমনি সুবিধে হয়ে যায় গুণধরে। ঘুরিয়ে নাকটা দেখিয়ে দেন সুযোগ বুঝে। আমি কি আর এসব বুঝি না? টাকা পয়সা ছড়িয়ে আসলে তলে তলে এই জমিদারের উপর অধিকার স্থাপন করা হচ্ছে, যাতে আমার অবস্থা নড়ে যায় আর প্রজাদের রাজা হয়ে কাছারি দখল করতে পারে সেই ভেকধারী। তাই যদি না হবে, যেখানে আমি শেষ কথা বলে দিয়েছি, সেখানে নতুন করে দয়ার সাগর সেজে চাষা ভূষগুলোর উপকার করার কি আছে? হ্যাঁ, এটা তো ঠিক কথাই। না না, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, সত্যি কি কুটিল ষড়যন্ত্র! না না না, এত শত্রুতা ধর্মে সইবে না জমিদার মশাই। আপনি দেখবেন সব একেবারে ছাড়ে খাড়ে যাবে, ছাড়ে খাড়ে যাবে। দুঃখী মানুষগুলোর কথা ভেবে তাদের পাশে দাঁড়াতে গেলাম, আর বিনিময়ে পেলাম কুৎসা, সঙ্গে অভিশাপ। কি দরকার মা এই জায়গায় থেকে? বাবা নেই, খোকাকে দিয়েও সে চলে গেছে। এখন ওর গায়েও যদি এদের অভিশাপ এসে লাগে, চলো না মা, আমরা অন্য কোথাও চলে যাই। না বেটা, অন্য কোথাও হাম যাবত নেই। এ মোর স্বামী শ্বশুরের গৃহ। হ্যাঁ, হতে পারে তার জন্ম ভিটা মাঝে মোর স্থান নাহি, কিন্তু এই অঞ্চলের সমস্ত জমি তো তার পৈতৃক। তাই এই যেখানে এখন আছি, মাথায় ছাদ, চারপাশে দেওয়াল, ঘরদোর সব আছে। কিন্তু बेटा, आज से 34 बरस आगे जब যমুনা के तीर से সেই মানুষের সঙ্গে বাংলায় পল্লী মায়ের কোলে এলাম, তখন একেবারে ধুধু মাঠ। ভিনদেশি মেয়েকে চাটুচে বাড়িতে নিল না, তাকেও তাড়িয়ে দিল দূর করে। তিনি কি তখন চাইলে অন্য ঠাঁই চলে যেতে পারতেন না? কিন্তু যায়নি, আমায় বলেছিলেন, শোনো রাধারানী, এ আমার জন্মস্থান। এই মাটি ছেড়ে আমি কোথাও যাব না। বাবা নেই, দাদা ভিন্ন করে দিলেন। তার উপর আমার কথা চলে না, কিন্তু আমি ভেঙে পড়ব না। এখানেই নিজের ক্ষমতায় ঘর করে তুলব। আমি যদিও সম্পূর্ণ অকেজো মানুষ, খাওয়া আর বেড়ানো ছাড়া 28 বছরের জীবনে অন্য কোনো অভিজ্ঞতা হয়নি। জমিদার নন্দন তো, আমার গুণে কিছুই হবে না। তবুও না মরা পর্যন্ত আমি গোপালগঞ্জের বাইরে যাব না। राम राम, ये कैसी बात कहो बत तुम? हम है ना, सारा जीवन गोमातंग सेवा करते हम। এখনো তাই করব। তুমি দুটো গাই গরু কিনে নিয়ে এসো। হ্যাঁ, আমি তাদের দুধ থেকে ঘি মাখন তৈরি করব। দেখো, ও সব বেচেই আমাদের চলে যাবে কানহাজির কৃপায়। उस दिन से लड़ाई करছি বেটা, টিকে থাকার লড়াই। যাতনা পাবত কিন্তু থেমে যায়নি। আর আজ অন্যের দুটো মিথ্যে কথা গায়ে নিয়ে চলে যাব? না, কিচ্ছুতেই না। প্রাণ থাকতে আমি এখান থেকে কোথাও যাব না। আরে, এই কথা তো সকলে জানে। তারা মায়ের বয়ে এখান থেকে কোথাও যাওয়ার চিন্তাও করেনি কোনোদিন। আর সবচেয়ে বড় কথা, যদি গিয়েও থাকে, তা গেলেন কোন পথে? ওই তো যদু নাপিত গিয়ে ঘাটে শুধিয়ে এলো। মাঝিরা কেউ কিচ্ছু জানে না। ঘাটে বাঁধা আছে সব কটা নৌকা। নদী না পেরিয়ে তো গ্রাম ছাড়বার জো নেই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, নদীর ধারের জঙ্গলের ভেতর দিয়ে তারা পায়ে হেঁটে যায়নি তো? বা ধরো তারা হয়তো এই গ্রাম থেকে বেরিয়েছেন, কিন্তু বাইরে না গিয়ে পাশের গ্রামে গিয়ে উঠেছেন, এমনও তো হতে পারে। কি হয়েছে আর না হয়েছে আমাদের ভেবে কাজ নাই গো। কর্তা মশাই তো লোক লস্কর লাগিয়েছে, দেখাই যাক না কি হয়। মানুষগুলো তো আর কপুরের মতন বাতাসে মিলিয়ে যেতে পারে না। মিলিয়েই গেল তারা। কোথায়, কিভাবে, তা কেউ জানল না। গোপালগঞ্জ গ্রামের চাটুর্যে বংশের ছোট পক্ষ বৃদ্ধা রাধারানী দেবী, তার ছেলে নিশানাথ চাটুর্যে, আর মা মরা 6 মাস বয়সের নাতি হৃদিনাথ, আর অতগুলো পোষ্য জীব এক কথায় উধাও হয়ে গেছে। তাও আবার রাতারাতি। না, বড় কর্তা মানে জমিদার রুদ্রনাথ চাটুর্যে খুড়তুতো ভাই ভাইপো এবং সর্বোপরি খড়িমার সন্ধানে বিস্তর অর্থ ব্যয় করলেন। কিন্তু গোপালগঞ্জ বা তার পাশের গ্রাম পুষাইপুর, এমনকি গ্রামের সংলগ্ন নদী পেরিয়ে ওপারে গিয়েও প্রায় 2 ক্রোশ পথ দূরে থাকা স্টেশন পর্যন্ত তল্লাশি করে আসা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। ফলে সবাই ধরে নিল ছোট কর্তা মানে রাখাল ঠাকুর আর তার পরিবার হয়তো আর বেঁচেই নেই। একসাথে সকলে কি করে মরল, আর মরলেই বা তাদের মৃতদেহগুলো গেল কোথায়? এই প্রশ্ন রহস্য হয়েই থেকে গেল এক অমাবস্যার অতল অন্ধকারের মতো। প্রথম প্রথম চাপানোতর চললেও ধীরে ধীরে গা সওয়া হয়ে গেল সব। সইল না শুধু, এরপর থেকে গ্রামে ঘটতে থাকা দৃশ্যহীন উপসর্গগুলো, যেমন রাত বিরতে ভেসে আসা একরাশ তীব্র দুর্গন্ধবাহী বাতাস, যে গন্ধে মানুষের নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়ে। ঘুমন্ত মানুষগুলো ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে মরতে মরতে জেগে ওঠে। এ কি, এ কোন নরক থেকে এমন অসহ্য পচা গন্ধ আসছে? বাপরে বাপ, মনে হচ্ছে আমরা ঘরে নয়, নিঘাত কোনো ভাগারে এসে পড়েছি। ছি 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 ছি, কি বিচ্ছিরি আসতে গন্ধ! না গো, এবার মনে হচ্ছে দম নিতে না পেরে মরেই যাব। ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। ছটফট করতে থাকা মরণাপন্ন মানুষগুলোর এই আকুতিটা হয়তো কারোর কানে পৌঁছায়। সে ঈশ্বর না আর কেউ, তা বোঝা যায় না, কিন্তু প্রাণঘাতী দুর্গন্ধটা কমতে কমতে মিলিয়ে যায়। কয়েকজন সাহস করে ঘরের বাইরে বেরিয়ে দেখে সবকিছুই স্বাভাবিক। বয়ে যাওয়া হালকা হাওয়ায় সোঁদা মাটির গন্ধ, আকাশে অনেক উঁচুতে শুকতারা জ্বলছে, মানে ভোর হয়ে এলো। আমরা কি তবে স্বপ্ন দেখলাম? কিন্তু সকলে মিলে একটা স্বপ্ন কখনো কি দেখা যায়? এইসব ভালো লক্ষ্য নয়। জমিদার মশাইয়ের কাছে গিয়ে বলতে হবে, তিনি যেন একটা যা হয় বিধান করেন। গ্রামে বোধ হয় কারো কুনজর পড়েছে। হ্যাঁ, কিছু কিছু পুজো আচরা করে দোষ কাটাতে হবে। এই কথাটা শেষ হতে না হতেই গ্রামের শেষ প্রান্তের সেই মরা রাখালের মাঠের দিক থেকে যেন কয়েক জোড়া পায়ের আওয়াজ পাশাপাশি এগিয়ে আসতে থাকে। পথে দাঁড়িয়ে এসব অদ্ভুত অভিজ্ঞতার কথা আলোচনা করতে থাকা গ্রামবাসীদের কেউ কিছুই দেখতে পায় না, কিন্তু অনুভবে বুঝতে পারে খুব ভয় পেতে চলেছে তারা। যারা আসছে তারা অন্য জগৎ থেকে আসছে। আতঙ্কে দূরদার ঘরে ঢুকে দরজায় খিল তুলে দেয় সবাই। শব্দটা কিন্তু থামে না। ভয়ে আর
আর মাঘ মাসের হাড় কাঁপানো শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওরা শোনে ওদের দরজার ঠিক সামনে দিয়েই দলটা এগিয়ে গেল, সম্ভবত গ্রামের ভিতরে কোনো এক নির্দিষ্ট গন্তব্যের দিকে। পরদিন সকালেই কাছারি ঘরে গিয়ে দরবার করে গ্রামবাসীরা জানতে পারে জমিদার মশাই ভোর ভোর বেরিয়ে গেছেন কাশীধামের উদ্দেশ্যে। কর্তামশাই তার গুরুদেবের আশ্রমে গেছেন। তিনি মানসিকভাবে একটু অশান্তিতে আছেন, তো তাই শান্তির খোঁজে সেখানেই গেছেন। কিন্তু আমাদের অশান্তির তবে কি হবে? রাত্রে আমরা যে ওই রাখাল ঠাকুরের মাঠের দিক থেকে তাদের চলে আসার শব্দ শুনছি, দম আটকে মরার মতো পচা গন্ধ ভেসে আসছে হাওয়ায়। যখন তখন গরুর গলায় বাঁধা ঘন্টার মতো একসঙ্গে অনেক ঘন্টা বাজতে শুনছি। আপনি কন্যা নায়ব মশাই, এসব কি ভালো লক্ষণ? রাখাল ঠাকুরেরাও নিখোঁজ হলেন, আর ওই মাঠের যত গাছপালা সব শুকিয়ে গেল। এ নিশ্চয়ই কোনো অপদেবতার কাজ। জমিদার মশাইকে আমরা বলতে এলু তিনি যেন একখানা যাগযজ্ঞ কিছু করান, গ্রামের ওপর থেকে যাতে মন্দ নজরটা কেটে যায়। আমরা যে রাতে ভয়ে দুচকের পাতা এক করতে পারছি না। একই কথা ১০০ ভাবে বলছে সবাই। নায়েব মশাই সব কথা শুনে তাদের তখনকার মতন বিদায় করলেন, কিন্তু তিনি নিজেও তখন জানেন না যে বর্তমানে রাতে দু চোখের পাতা এক হওয়া বন্ধ হয়ে গেছে জমিদার রুদ্রনাথ চট্টোপাধ্যায়েরও। আচ্ছা আচ্ছা, আসুন নায়েব মশাইকেই বলি। কি ব্যাপার খাজাঞ্চি মশাই, সাত সকালে কাছারিতে যে সঙ্গে আবার কাকে এনেছেন? হ্যাঁ, আসতে হলো। এই যে উনি দেউড়িতে এসে কর্তামশাইয়ের খোঁজ করছিলেন, তাই আমি আপনার কাছে নিয়ে এলাম। বটে, তা আপনার পরিচয় কি মহাশয়? আগে আমি কলকাতা থেকে আসছি। আমার নাম ব্রজকৃষ্ণ রাহা। মা অন্নদা সুন্দরীর পুত্র সন্তান জন্মেছে গত রাতে। এ যাবৎকালীন সেখান থেকে অনেক তার করা হয়েছে এখানে, কিন্তু কোনো তারেরই উত্তর যায়নি এখান থেকে। তাই আমাদের বাবুমশাই শ্রী শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিশেষ তৎপর হয়ে আমাকেই পাঠালেন। আমি তার সরকার। হ্যাঁ, সে কি? এ তো বড়ই সুখবর। এই চাটুর্যে বংশের উত্তর পুরুষ আসার সংবাদ এনেছেন আপনি। আরে খাজাঞ্চি মশাই, আপনি যান যান, দাস দাসীদের বলুন গোটা গ্রামে মিষ্টি বিলি করতে, আর এই ভদ্রলোকের বিশ্রামের ব্যবস্থা করতে বলুন। হ্যাঁ, এতটা পথ এসেছেন। না না না, সে কি কথা? ওদিকে বাবুমশাই অস্থির হয়ে অপেক্ষা করছেন যে। তার জামাতার কোনো সংবাদ নেই। জামাইকর্তা এখন কোথায়? তার কাছে খবর পাঠান। হ্যাঁ হ্যাঁ, খবর তো পাঠাবই, তবে তার আসতে একটু সময় লাগবে। তিনি তো বর্তমানে কাশীতে আছেন, তাই তার ব্যক্তিগত তার ইত্যাদি যা এসে পৌঁছিয়েছে তার কোনো জবাব দেওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, আপনি ভাববেন না, আমি এক্ষুনি কাশীতে তার করছি। নায়েব মশাই, এ কি এ কি কর্তা মশাই, আপনি কখন এলেন? আর আপনার এ কি চেহারা হয়েছে? হ্যাঁ, শীর্ণ দেহ, চোখের তলায় কালি, অসুখ করেছিল নাকি? না, অসুখ নয়, অভিসম্পাত। আগে কিছু নয়, আমি আমার ঘরে যাচ্ছি নায়েব মশাই। আপনি বেশ কিছু বিশ্বাসী মানুষের সঙ্গে পর্যাপ্ত তত্ত্ব ইত্যাদি পাঠিয়ে দিন কলকাতার উদ্দেশ্যে, আর একটু পরে আমার ঘরে কাউকে পাঠাবেন। আমি একটা পত্র দেব, সেটি ও বাড়ির বাবা মশাইকে আমার নাম করে দেওয়ার জন্য। কিন্তু জমিদার মশাই, বংশে যে খোকা বাবু এসেছেন, আপনি? রুদ্রনাথ ক্লান্ত পায়ে দ্রুত গতিতে নিজের শোবার ঘরের পথ ধরলেন, নায়েব এবং কলকাতা থেকে আসা সংবাদ বাহক দুজনকে পেছনে রেখে। নায়েব মশাইয়ের বলা
একটাও কথা রুদ্রনাথের কানে পৌঁছায়নি। বরং তার পুত্র লাভ হওয়ার প্রসঙ্গ ওঠার সঙ্গে সঙ্গে কানে বেজে উঠেছে অপর একটি কণ্ঠের সাবধান বাণী। মহাপাতকের মতো কাজ করেছ তুমি রুদ্রনাথ। যদিও মন্ত্রটা অন্যের, তবুও ধৃত তুমি। আসলে দোষটা তোমার নয়। আসরিক প্রবৃত্তির বশ্যতা স্বীকার করে ফেলে মানুষ নিজের অজান্তে। তুমিও তেমন। ক্রোধ, বিদ্বেষ, সংযমে রাখার ক্ষমতা সবার থাকে না, তোমারও নেই। যা হয়েছে সবই অখণ্ডনীয় নিয়তি। কিন্তু গুরুদেব, এবার তাহলে কি হবে? আমি যে তিল মাত্র ঘুমোতে পারছি না। রাতে রাতে ঘুমোলেই স্বপ্নে সে আসে, আমার ভয় দেখাচ্ছে গুরুদেব। সুখের নিদ্রা দিচ্ছ জমিদার মশাই? আমাদের চোখ থেকে আলো কেড়ে নিয়ে তুমি ভালো থাকবে ভেবেছ? কে কে কথা বলছে? এ কি কি বিশ্রী গন্ধ! ঘরের সুগন্ধি ধূপ কি নিভে গেছে? এত শীত করছে কেন? আর পিল সুজে তো প্রদীপ জ্বলছিল, তা সত্ত্বেও এত অন্ধকার এলো কি করে আমার ঘরে? অন্ধকারই তো আছে এখন আমাদের একমাত্র সঙ্গী। ওই অন্ধকারটুকুই আমাদের জগতে কেবল শীতলতা। পিষে ওঠা মাংসল দেহগুলো থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে ওই গন্ধটা। আমরা এর মধ্যেই আছি। কিন্তু তোমরা তোমরা কারা? কোথায় থাকো তোমরা? আর আমার কাছেই বা এসেছো কেন? আমাদের জগতের নাম পিশাচ লোক। আমরা ওই লোকের বাসিন্দা। তোমার কাছে এসেছি কেন শুনবে? এসেছি তোমার সর্বনাশ করতে। তুচ্ছ বাসনা পূরণের জন্য তুমি যে নিষ্ঠুর কাজ করেছ, যে পাপ করেছ, সেই পাপের শাস্তি দিতে এসেছি। কি কি শাস্তি? হ্যাঁ, কিসের শাস্তির কথা বলছো? নির্বংশ হবে তুমি, যেমন আমি হয়েছি। যতই চাতুরি করো, প্রতিশোধ আমি নেবই। শুনছো জমিদার মশাই? কত কাঁদছে আমার মানিক। ঠিক অমন করে কাঁদাবো তোমায়। বাপ হয়ে সন্তানের শোক সইতে কেমন লাগে তুমি বুঝবে। না না, শোনো, যার এখনো জন্ম হয়নি তার ক্ষতির চিন্তা করো না। করব। তার ক্ষতি হলেই তুমি আসল শাস্তি পাবে। না না না, শোনো শোনো। এই দৃশ্যের কথা ভাবলেও আমার সারা শরীর শিউরে উঠছে। সে কি পৈশাচিক হাসি! হাসতে হাসতে সে বিদায় নিল, আর তারই সঙ্গে সঙ্গে চলে গেল সেই বিশ্রী দুর্গন্ধ আর নিকষ কালো অন্ধকার। আমার বুকের ভিতরটা ধড়ফড় করে ওঠে। মনে হয় যেন এক্ষুনি মরে যাব। এমনি করেই কেটে যায় রাতটা। পরের দিন সকালে মনকে প্রবুদ্ধি স্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন, কিন্তু গলাটা যেন পরিচিত। তবে কি? না 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 না, ভুল ভুল, স্বপ্ন দেখেছি আমি।
গুরুদেব, আমার ভুল ভেঙে গেল যখন এই একই ঘটনা ঘটতে লাগলো প্রতি রাতে। সে ঘুমের মধ্যে এসে ভয়ঙ্কর রূপে হানা দেয় আমার শান্তির রাজ্যে। আর ওই হাসিটা, আমি ওই হাসিটা ঘুমে জাগরণে সব সময় শুনেছি, যেমন এখনো শুনতে পাচ্ছি। আপনি আমায় রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। সেটাই স্বাভাবিক। যে কোনো জীবিত প্রাণীকে জীবদ্দশায় মাটির নিচে চাপা দিয়ে রাখলে সে পিশাচ জনি প্রাপ্ত হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। আর আমি চোখ দৃষ্টিতে দেখতে পাচ্ছি বর্তমানে সেই পিশাচ ভীষণ ক্রোধে তোমার সঙ্গে সঙ্গে ঘুরছে। না, তোমার কোনো বড় ক্ষতি সে করবে না। তার উদ্দেশ্য অন্যরকম। কিন্তু সময় অসময়ে তুমি খুব ভয় পেতে পারো, আর সেই ভয় তোমায় উন্মাদ করে তুলতে পারে। না 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 গুরুদেব, আপনি আমায় রক্ষা করুন, বাঁচান। আমি এইভাবে থাকতে পারবো না। আমায় রক্ষা করুন, আমি আপনার শরণে এসেছি। করব। তুমি শিষ্য, আমি গুরু। শিষ্য যদি পদস্খলন হয়ে নরক গমন করে, ঈশ্বরও যদি তাকে ত্যাগ করেন, সেই সময় গুরুরও অব্যাহতি নেই। গুরুকে শিষ্যের মঙ্গল সাধন করতেই হয়। আমিও তাই করব। এই নাও, এই কবজে কাশীর পুণ্যঘাট চেতসিংঘাট শ্মশানের ভক্ত দেহদাহের পবিত্র ভস্যদ্রব্য রয়েছে। এই তোমার হাতে বেঁধে দিচ্ছি। যতদিন বাঁচবে এ কখনো খুলো না। এর গুণে পিশাচ তোমার থেকে দূরে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমায় রক্ষা করার জন্য। রক্ষা শুধু তুমি পেয়েছ, তোমার উত্তর পুরুষ এখনো বিপদে। সে কি? তার তবে কি ব্যবস্থা হবে গুরুদেব? এক্ষেত্রে আমি অপারক রুদ্রনাথ। তোমার কৃতকর্ম তাকে জন্ম বিপন্ন করেই পৃথিবীতে আনছে। সেই পিশাচ আর এই নবজাতকের মাঝে যদি আমি গিয়ে দাঁড়াই, তবে তা আমার পক্ষে অধর্ম হবে। কারণ সেই হতভাগ্যের পাশে কেউ ছিল না। তাই প্রতিশোধ সাধনে সে যথেষ্ট স্বাধীন এক্ষেত্রে। তবে আমি একটা বিধান দিতে পারি, যাতে তোমার সন্তানের আয়ু বৃদ্ধি পায়। দয়া করে বলুন, কি করতে হবে? বর্তমানে তোমার স্ত্রী অন্যত্র বাস করছে, তাই তো বললে। সন্তানের জন্মের পর তার গৃহে ফেরার কথা। আগে কিন্তু তার ফেরা হবে না। তাকে এবং তার সন্তানকে তোমার গ্রামের থেকে অনেক দূরে থাকতে হবে। সেই ভয়ঙ্কর জিঘাংসা প্রতিশোধ নিতে অস্থির, কিন্তু গ্রামের সীমার বাইরে সে যেতে অক্ষম। তাই এই দূরত্ব তোমায় বজায় রাখতে হবে। তাহলে সব দিকে রক্ষা হবে গুরুদেব, আর ভয়ের কিছু নেই? হ্যাঁ হ্যাঁ আছে। যা ছিল তা এখনো আছে। আমি শুধু একটা ব্যবধান তৈরি করছি এইমাত্র। তোমার সন্তানের ভাগ্যে একটা এমন রাত আসবে যে রাতে সে সেই পিশাচের মুখোমুখি হবে। তার পিতৃকৃত পাপের দায় মেটানোর সময় এলে ভয়ঙ্করের চেয়েও ভয়াবহ বিপদ হবে তার। এ তার নিয়তি, বদলানোর কোনো উপায় নেই। যে অপেক্ষা করছে সে অবশ্যই এক মহা সুযোগ পাবে। আর তারপর কি হবে
জানি না, এত দূর অবধি সব স্পষ্ট দেখতে পেলেও এরপর থেকে আর কিছুই আমার দৃষ্টিগোচর হচ্ছে না। কেবলই অন্ধকার আর অন্ধকার দেখছি আমি। তাই বলছি, যত দিন পারো তাকে তোমার গ্রাম থেকে দূরে রাখো, এতেই তার মঙ্গল, সাময়িক হলেও মঙ্গল। আর আমার কিছু বলার নেই। এবার তুমি এসো, ওদিকে তোমার জন্য সুখবর আসতে চলেছে। রুদ্রনাথ গরুর কথায় দ্রুত গ্রামে ফিরে এলেন, আর এসেই জানলেন তার পুত্র লাভ হয়েছে। কিন্তু তাতে তিনি আনন্দিত না হয়ে আতঙ্কিত হয়ে প্রয়োজনীয় আদেশাদি দিয়ে নিজেকে ঘরবন্দি করলেন বিশেষ একজনের ধরিয়ে দেয়া নেশাদ দ্রব্য সঙ্গী করে। এমনি করেই কেটে গেল 22টা বছর। গোপালগঞ্জ গ্রামের ভবিষ্যৎ কর্তা চাটুর্যে বংশের উত্তরাধিকারী শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় আজন্ম মামার বাড়িতে থেকেই বড় হলেন মায়ের স্নেহে। বাবা দূর থেকে সমস্ত কর্তব্য পালন করলেন, কিন্তু কখনো কাছে এলেন না। শিশু কেদার মাকে প্রশ্ন করলে জমিদার গিন্নি উত্তরে বলেছেন, তোমার বাবা আমায় তার মাথার দিব্যি দিয়েছেন। জীবদ্দশায় তাকে যেন কখনো দেখতে না চাই, চাইলেই অঘটন ঘটবে। কিন্তু মা, আমাদেরও কি তার দেখতে ইচ্ছে করে না? আমাকে তুমিও বলো, আমিও তো তার চক্ষুশূল। আমি জানি না বাবা, কিচ্ছু জানি না। তিনি না ডাকলে তার কাছে আমরা যেতে পারবো না, এই তার আদেশ। অন্নদা সুন্দরী আতুর ঘরে থাকাকালীন একটা চিঠি পেয়েছিলেন। তাতে তার স্বামী স্পষ্টই লিখেছিলেন, তোমরা যাতে ভালো থাকো সে বিষয়ে আমি সবসময় তৎপর থাকব। আমি তোমাদের ভালো চাই, আর আশা করব তোমরাও আমার ভালো চাইবে। তাই আমায় যাতে চরম কষ্ট পেতে না হয়, এই জন্য তুমি আমার আদেশ নিজেও মানবে, আর আমার সন্তানকেও মানতে বাধ্য করবে। আজ থেকে আগামী জীবনে যত দিন না আমি নিজে থেকে ডাকছি, ততদিন আমার কাছে আসবে না, আর আমাকেও ডাকবে না ও বাড়িতে। আমার মাথার দিব্যি রইল, এর অন্যথা হলে আমি আত্মঘাতী হব। চিঠি পড়ে অন্নদা সুন্দরী আঘাত পেয়েছিলেন, কিন্তু আদেশ পালনের অন্যথা করেননি। তবে অপেক্ষা করেছেন চিরকাল চাটুর্যে বাড়ির ডাক আসার। আর আজ পরন্ত দুপুরে যখন প্রতিটি গৃহস্থে দ্রুত গতিতে আয়োজন চলছে, গোপালগঞ্জের চাটুর্য বাড়িতে অন্য কারণে অস্থির সকলে। উৎসবের নামগন্ধও নেই সেখানে। প্রায় বছর 21 হল। সংক্রান্তি পার্বণ উদযাপনে কলকাতার বারুজ্জে বাড়ির উঠোনে ঝি সবিতা চালের গুঁড়োর আলপনা দিচ্ছে। ঠিক তখন টেলিগ্রামটা এলো। খবর পেয়ে বাড়ির বর্তমান কর্তা শশধর বন্দ্যোপাধ্যায় নিজে এলেন তার নিতে। পত্রের সংক্ষিপ্ত বয়ান পড়ে তিনি এতটাই চমৎকৃত হলেন যে তাড়াতাড়ি যেতে গিয়ে সদ্য আঁকা আলপনার কুলোটা মারিয়ে ফেললেন অজান্তে। হায় 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 হায়, দাদা বাবু যে নকশাটা নষ্টই করে দিলেন। অন্নদা, আরে ও অন্নদা, কেদারনাথ, গেলে কোথায় তোমরা? এখানে এসো শিগগিরি। আরে কি হয়েছে, কি ডাকছো কেন? এক্ষুনি একটা দাঁড় এলো, আমাদের কেদারকে নিতে আসছেন গোলাপগঞ্জের নায়েব মশাই। আমায় নিতে লোক আসছে? তবে কি বাবা এতকাল পর আমাদের ডাকলেন? হ্যাঁ, ডেকেছেন। তবে আপনাদের নয়, কেবল আপনাকেই ডেকেছেন তিনি। মা জননীর কথা তিনি বলেননি, শুধু আপনারই নাম করেছেন, প্রায় অচৈতন্য অবস্থায়। হ্যাঁ, কি কি হয়েছে তার? নায়েব মশাই, আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন, কি হয়েছে তার? আপনি ও গ্রামের নায়েব মশাই? আজ্ঞে ছোট কর্তা বাবু, নমস্কার। আমি গোপালগঞ্জ গ্রামের নায়েব শ্রী দামোদর চৌধুরী। আমি আপনাদের সেবক। তা আপনি আজ এতদিন পর এসেছেন,
আমার বাবা কি আপনাকে পাঠিয়েছেন? আগে কর্তা মশাই আজ প্রায় দিন 4 হলো দারুণ জ্বরে ভুগছেন। হ্যাঁ, প্রথম 2 দিন তবু একরকম ছিলেন, কিন্তু গতকাল রাত থেকে তার যাকে বলে একেবারে এখন তখন অবস্থা। কবিরাজ মশাই প্রায় জবাব দিয়েই দিয়েছেন। ইদানিং তিনি তো বলতে গেলে আফিমের ওপরেই আছেন, তাই শরীরটা বড় ভেঙে গিয়েছে তার। আজ সকাল থেকে একরকম প্রলাপ বকছেন তিনি। শুনেছি তুমি এখন উপযুক্ত হয়েছ, কাছারি সামলাচ্ছে মাইনে করা লোক। তবু আমি তোমায় দায়িত্ব দিতে পারিনি, কিন্তু এখন আমার আর সময় নেই। তোমার মাকে ডাকবো না, সে আমার এই অবস্থা দেখলে আর বাঁচবে না। তোমাকে অনাথ করে দুজনে চলে যাব, না না, তা হয় না। যাবার আগে একবার নিজের অন্তযোগে চোখের দেখা দেখে যেতে চাই। কেদারনাথ, আমি এই শুনে গ্রামের বিজ্ঞজনেরা বললেন, মনে হয় কর্তা মশাই আর বেশিক্ষণ নেই। যাবার আগে ছেলের নাম করছেন, তাকে একবার খবর দেওয়া হোক, শেষ দেখাটা দেখে যাক, ছেলের হাতের জলটুকু অন্তত মানুষটার পাওয়া হোক। আর তাই আমি তার করে দাদা বাবুকে তৈরি থাকতে বললাম, এসে নিয়ে যাব বলে। বোধহয় ডাকে কিছু গোলমাল হয়েছে, কারণ তার তো এইমাত্র পেলাম, আর এরই মধ্যে আপনি এলেন। হ্যাঁ, তা হতে পারে। তা দাদা বাবু, চলুন তবে, শীতের বেলা রেলপথে যেতে হবে। তারপর গরুর গাড়ি আমি স্টেশনেই রেখে এসেছি। চলুন, আমি তৈরি। আর এক মুহূর্ত দেরি না করে যেমন ছিলেন তেমনভাবেই রওনা দিলেন কেদারনাথ। অন্নদা সুন্দরী চোখে আঁচল দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। তার স্বামী তাকে ডাকেননি, তাই তিনি যাওয়ার জেদ করতে পারলেন না। আর মা ছেলে দুজন দুদিকে চলে যাওয়ায় হতভম্ব শশধর কি থেকে কি হলো তাই ভাবতে ব্যস্ত হলেন একাকী দাঁড়িয়ে। একদিকে রেলপথ পেরিয়ে এক প্রস্ত গরুর গাড়িতে যাত্রার পর ঘাটে বাঁধা নৌকায় উঠলেন কেদারনাথ নায়েব মশাইয়ের সঙ্গে। মাঝিকে বলাই ছিল, যাত্রীরা ছইয়ের ভেতর ঢুকে বসতেই দরাদরি খুলে নাও বইতে শুরু করল মাঝি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও বাড়ছে পাল্লা দিয়ে। নৌকায় যেতে যেতে কেদারনাথের মন অস্থির হয়ে উঠেছে। কতক্ষণে সে গিয়ে দাঁড়াবে তার বাবার ঘরের চৌকাঠে। ওদিকে অস্থির হচ্ছে আরেক পক্ষ, ক্রমশ সারা যাচ্ছে ঘুমিয়ে থাকা হিসেবে ঘরে। ছলাৎ ছলাৎ শব্দে জল কেটে এগিয়ে চলেছে নৌকাটা। নায়েব মশাই বললেন, হ্যাঁ, এই নদী পেরিয়ে অল্প আর পথ, ঘাটে আরেকটি গরুর গাড়ি তৈরি আছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। সেদিকে সবাই আপনার জন্য অপেক্ষা করছে তো। এদিকে দীর্ঘ অপেক্ষার শেষের প্রহরে সময় এসে দাঁড়াচ্ছে ধীরে। তারই আভাস ভেসে আসছে রাতের বাতাসে। ঘন্টার শব্দটা ক্রমশ বাড়ছে না? আরে ওই যে কাদের পায়ের আওয়াজ। এত রাতে কারা হাঁটছে অন্ধকার পথে? তুমি আর ওসব শুনো না, এসব লক্ষণ ভালো নয়। কি জানি কি হবে। ঠাকুর দেবতার নাম করো, রাম 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 রাম।
নেন কর্তা, এই ঘাট এসে পড়েছে। এই আলো ধরছি, এই সাবধানে নেমে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। আপনি আগে নামুন ছোট কর্তা বাবু। গ্রামের পথ এই একটু একটু দেখে চলুন। আমি ঠিক আছি। গরুর গাড়িটা কোথায়? আপনি দাঁড়ান, দাঁড়ান, আমি ডাকছি। এই ধনঞ্জয়, ধনঞ্জয়, শিগগির এদিকে আয়। নায়েব মশাইয়ের গলা পেয়েই গাড়ি নিয়ে ছুটে এলো গাড়োয়ান ধনঞ্জয়। তারপর বিনা বাক্য ব্যয়ে কেদারনাথ ও নায়েব মশাই একে একে গাড়িতে ওঠার পর গ্রামের দিকে মুখ ঘুরিয়ে চলতে লাগলো গরু দুটো। বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ গাড়িতে বাঁধা গরুগুলো একসঙ্গে গাড়ি সমেত যেন লাফিয়ে উঠল, আর তারপরই দুটো গরুর চার চার করে আটটি পা ক্রমশই যেন বসে যেতে থাকলো পথের মাটির মধ্যে। প্রচণ্ড ঝাঁকুনি লেগে যাত্রীসহ গাড়োয়ান অপ্রস্তুতে পড়লেও এবার গাড়োয়ান তৎপর হলো। আরে আরে, কি হচ্ছে? গরুগুলোকে কে যেন মাটির তলা টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। না 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 না, আমি কিছু করতে পারছি না। আপনারা সব গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েন এক্ষুনি। ছোট কর্তা বাবু, শিগগির নেমে চলুন গাড়ি থেকে। কিন্তু এ কি, আমরা কোথায় এসে পড়েছি? পথে এই জায়গাটা পড়বে জানা ছিল, কিন্তু এখানে যে এমন একটা অদ্ভুত বিপদ ঘটবে তা জানতেন না নায়েব মশাই। এমনিতেই আজ রাতটা বড় ভয়ার্ত স্মৃতিবাহী, তার উপর আজই এখানে আসতে হলো। গাড়ির ভেতর বসে জায়গাটা ঠিক ঠাহর করতে পারেননি, কিন্তু এখন বাইরে এসে খয়াটে চাঁদের মরা আলোয় মাঠের দুপাশে গাছপালার জীবাশ্ম দেখে কেঁপে উঠল নায়েব দামোদর চৌধুরীর বুক। ছোট কর্তা বাবু, গাড়িতে কিছু গোলমাল হয়েছে। পথ আর বেশি নেই, এই মাঠটা পেরোলেই আমরা গ্রামে পৌঁছে যাব। আসুন আমরা খুব দ্রুত এখান থেকে চলে যাই। একটু পা চালিয়ে চলুন তো দেখি। হ্যাঁ চলুন, আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন, কিন্তু কিভাবে যাব? ওরা যে পথ আগলে দাঁড়িয়ে আছে, এই শীতের রাতে এরা মাঠে কি করছে? ওদিকে দেখবেন না ছোট কর্তা বাবু। চলে আসুন এইদিকে চলে আসুন। কিন্তু কিভাবে যাব? চারিদিকেই তো একটা দুটো কি অগুন্তি গরু বাছুর। আচ্ছা, আমি কি চোখে ভুল দেখছি নায়েব মশাই? এই জীবগুলোর আয়তন বাড়ছে আবার কমছে। ও কি বিশাল শিং! ও তো একটা ষাঁড়। কি সাংঘাতিক গতিতে ছুটে আসছে এদিকে। ও আমার দিকে আসছে যে। হ্যাঁ তাই তো, কিন্তু কেন? আমি এবার কিভাবে বাঁচাবো নিজেকে এখান থেকে? এই সব বলতে বলতে কেদারনাথ পালাবার পথ খোঁজেন, কিন্তু পথ কোথাও নেই। তিনি যেদিকে যাচ্ছেন সেদিকেই ধেয়ে আসছে ওরা, আর ওদের সাথে পেরে উঠছেন না তিনি। ইতিমধ্যে গাড়োয়ান আর নায়েব মশাই চোখের সামনে থেকে সরে গেছে। হঠাৎ একটা ধুলোর ঝড় উঠল, তার দাপটে পৃথিবী যেন কেঁপে কেঁপে উঠছে। কোনো দিকে আলো নেই। কেদারের মনে হলো তিনি এক সর্বগ্রাসী অন্ধকার কূপে বন্দী হয়ে পড়েছেন। এ কথা মনে হতেই তিনি শূন্যের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, আমি জানি না এ কোন চক্রে আটকে পড়েছি, কিন্তু আমার বাবার মৃত্যুর মুখে আমায় তার কাছে যেতেই হবে। কেউ কি আছো? দয়া করে সাহায্য করো, আমায় বাঁচাও। বাঁচার সময় শেষ হয়ে গেছে তোর, এবার মরার পালা। ভাবিস না তোর মরণ খবর না শুনে সেই পাপীও মরবে না। প্রচণ্ড ভয়াবহ স্বরে কথা বলল কেউ। এই কিছুক্ষণের মধ্যেই কেদারনাথ যেন পার্থিব জগতের বাইরে অপার্থিব এক জগতে এসে পড়েছে। এখানে সবই স্বাভাবিক, সবই সম্ভব।
আর এখন তাই তার মনে হচ্ছে কথাগুলো যেন উঠে আসছে তার পায়ের নিচের মাটির গভীর থেকে। কথাটা মনে হতেই আতঙ্কে আর্তনাদ করে উঠলেন কেদারনাথ। আর ঠিক তখনই তার খুব কাছ থেকে শোনা গেল, ভয় করছে নাকি? মৃত্যু ভয় করছে? আমি আমি নিশানাথ চট্টোপাধ্যায়। আমার সঙ্গে ওরাও আছে। আমরা সবাই এসেছি তোকে শাস্তি দিতে। কেদারনাথের চারপাশে যেন বহু বরফের পাহাড় সরে এসেছে। শীতে তার শরীরের রক্ত জমাট বেঁধে যাচ্ছে, আর বর্ণনাতীত দুর্গন্ধে তার শ্বাসযন্ত্র বিকল হয়ে এসেছে। সেই অবস্থাতেই সে শুনতে পাচ্ছে মৃদু ঘণ্টার শব্দ। গলায় বাঁধা ঘণ্টা নিয়ে যেন শিং নাড়ছে অনেকগুলো চতুষ্পদ আতঙ্ক। ওদের সবারই যেন একটাই বাসনা, জোড়া জোড়া শিংগুলো রক্ত স্নান করতে চায়। সেই কারণেই ওদের লক্ষ্য বস্তু এখন একমাত্র কেদারনাথ। বিশেষ ইন্দ্রিয়ের দ্বারা মহা বিপদ টের পেয়ে কেদারনাথ সামনে দুহাত বাড়ালেন, অন্ধকারে অন্ধের মতো। আর ঠিক তখনই তার গলায় এসে পড়ল দুটো শক্ত ঠান্ডা হাতের বাঁধন। কে কে ছাড়ো ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ো। মরে যা। তুই মরার পর মৃতদেহটা ফেলে আসবো জমিদার বাড়ির দেউড়িতে। লোকমুখে খবর পেয়ে বড় কর্তা বুক ফেটে মরবে, আর তাতেই জ্বালা জুড়াবে আমার। কিন্তু আমার কি অপরাধ? তুমি কে? কেন আমায় মারছো তুমি? কি 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 ক্ষতি করেছি আমি তোমার? কি ক্ষতি করেছিস শুনবি? তবে শোন। এই বলেই প্রেত একে একে সমস্ত বৃত্তান্ত বলল। ইতিমধ্যে আমরা যা জানতে পেরেছি তা ছাড়াও একটা অন্য পর্ব জানালো সে। কি ব্যাপার দাদা, লোক পাঠিয়ে আমায় ভরা কাছারিতে ডেকে পাঠিয়েছে যে? বসো, পান তামাক চলবে? না না, কি বলতে ডেকেছো তাই বলো, আমি দাঁড়িয়েই শুনছি। আচ্ছা, তবে শোনো, দেখো, আমি ঠিক করেছি গ্রামে পাঠশালা তৈরি করব। এই চাষাভূষদের ঘরের ছেলেরা সেখানে লেখাপড়া করবে। তা বেশ অনেকটাই তো জায়গা লাগবে। অত বড় একটা কাজ, আর গ্রামের পশ্চিমের মাঠটা ছাড়া অত বড় জায়গা গ্রামে দ্বিতীয়টা নেই। তাই আমি বলছিলাম, তুমি তোমার পরিবার নিয়ে অন্য কোথাও চলে যাও, যত চাও টাকা দেব আমি। শুধু এই গ্রামটা ছাড়তে হবে তোমায়। তুমি যাদের ভালো চাও সেই চাষাদের স্বার্থেই, আর কি। খবরটা তাহলে ঠিকই পেয়েছিলাম। তুমি ভয় পাচ্ছ, ভাবছো প্রজারা তোমার অত্যাচারে ক্ষেপে উঠে তোমায় বয়কট করে নতুন জমিদার নির্বাচন করবে, আর সেই সুবাদে কাছারিতে এসে বসবো আমি। সেই আশঙ্কায় আমায় গ্রাম ছাড়া করতে চাও, নিরাপদে থাকতে। কিন্তু দাদা, আমি যে এই গ্রাম ছাড়তে পারবো না। তোমার কাছারিতে আমি আসবো না, কিন্তু গ্রামের বাইরেও যাব না প্রাণ থাকতে। তার চেয়েও বড় কথা, পাঠশালা যদি হয়ও, তাতে গরিব চাষাদের ভালোর থেকে মন্দই হবে বেশি। তুমি যে ধরনের মানুষ, তাতে দাতব্যশালা খুলে পরের ছেলেকে শিক্ষিত করবে না। লেখাপড়ার অছিলায় তাদের আরো বেশি নিংড়ে নেবে শিক্ষা লাভের খরচের নামে। তাই আমি ওই পশ্চিমের মাঠ ছেড়ে কোথাও যাচ্ছি না। বটে, বেশ দেখি কেমন থাকতে পারো। বেশ, দেখো। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, বন্ধু সেজে পরম শত্রু আছে তোমার কাছে। অযথা জ্ঞাতি শত্রুতা না বাড়িয়ে নিজেকে শত্রুমুক্ত করার চেষ্টা করো। আসি। জ্ঞান দিয়ে গেল আমায়। বন্ধু বেশি শত্রুর কথাটা কি বলল? কে সে?
কার কথা বলে গেল? ও সব কথা ধরবেন না কর্তা মশাই। আপনি বরং এইটা ভাবুন যে ওই গো পালনকারী রাখাল কেমন প্রভাব খাটাচ্ছে। এই যে পাঠশালায় লেখাপড়া যে ছাত্রদের থেকে নেওয়া অর্থের বিনিময়ে হবে, এই খবর ওর কানে গেল কি করে? নিশ্চয়ই কোনো গুপ্তচর লাগিয়েছে। গুপ্তচর? তবে তোকে আর নায়েব মশাই, আপনি আমার ঘরে আসুন, একান্ত আলোচনা আছে। আগে আগে যাই যাই। কাছারি ঘরের অন্যান্যদের এড়িয়ে জমিদার আর নায়েব বিশেষ মন্ত্রণা করলেন, যাতে কর্তার সমবয়সী বন্ধু সম নায়েব রাখলেন এক অভাবনীয় ভূমিকা। শেষে নায়েব মশাই কর্তার ঘর থেকে বেরিয়ে হাঁক ডাক করে দাস দাসীদের ডাকলেন। বার্ষিকী পৌষ পার্বণে তোড়জোড় করতে হবে। এ বাড়ির গৃহিণী বর্তমানে অনুপস্থিত কিছু মাস হল। তিনি বাপের বাড়ির থেকে বংশের কুলপ্রদীপকে নিয়ে ফিরবেন একেবারে, এমন কথাই আছে। তাই এখন কাজের লোকেরাই ভরসা। মকর সংক্রান্তির ভোর থেকে গোটা গ্রামের মানুষ কোমর বেঁধে লাগলো কাজে। পুজোর জোগাড়, পিঠে পায়েস, বিভিন্ন রকম প্রসাদ তৈরি করা, হাজার রকম কাজ। দাঁতে একটা কুটোও কাটে না কেউ। শুদ্ধাচারে কাজ করে সবাই। অবশেষে সন্ধ্যায় মা লক্ষ্মীর ঘট পুজোর পর জমিদার শীত বস্ত্র দান করেন। তারপর দালানে শুরু হয় অবাধে প্রসাদ বিলি। এই একটা দিন গ্রামে কোনো ঘরে হাঁড়ি চড়ে না। জমিদার বাড়ির বাইরেও বেরোতে পারে না কেউ কাজের ব্যস্ততায়। আর এই সুযোগটারই সৎ ব্যবহার করলেন ওরা। রাধারানী তখন নাতির গায়ে ঢাকা দিয়ে ছেলেকে রাতের খাবার খেতে ডাকতে যাচ্ছেন গোয়াল ঘরের দিকে। সাধে কি আর ছোট কর্তাকে লোকে রাখাল বলে? গরু বাছুরগুলো তার সন্তান। শীতে তাদের কষ্ট হচ্ছে কিনা দেখতে সেই যে গেছেন, এখনো আসেননি নিশানাথ। মস্ত মাঠের এক প্রান্তে গোয়াল ঘর। জোছনার আলোয় এগোচ্ছেন রাধারানী। এমন সময়, এই যে মা, জমিদার প্রসাদ পাঠিয়েছেন, নিন। ওটা पहले तो কখনো পাঠাননি, আজ পাঠালেন যে। আর তুম লোক কোন? पहले তো আমি কখনো দেখিনি। আমরা নতুন কাজে এসেছি ভিনদেশ থেকে। খাবারের পাত্রগুলো আপনার ঘরে রেখে আসি। কেমন? খুব ভারী, আপনি ধরতে পারবেন না, মাতৃস্নেহ না। आओ यहाँ पर रखो। কিন্তু এতই ভোজ্য? हम तो केवल দুহো প্রাণী। আপনাদের পোষ্যদেরও খাওয়াবেন? ওরা তো আপনাদের পরিবারের মতোই। কর্তা সকলের জন্যই দিয়েছেন। মা, তুমি কার সাথে কথা বলছো? এ কি, তোমরা কারা? আর এত পিঠে পায়েস কোত্থেকে এলো? নিশানাথের দীর্ঘ বলিষ্ঠ দৈহিক গঠন দেখেই দুর্দা সরে পড়ল মানুষগুলো। রাধারানী ছেলেকে জানালেন সব। তারপর রেকাবিতে প্রসাদ বেড়ে ছেলেকে খেতে বসালেন। নিশানাথের আপত্তি টিকল না। প্রসাদ এমুখ না দিলে অহং প্রকাশ হয়, তাই খেতেই হবে বলে রাধারানী প্রচুর পরিমাণ খাবার নিয়ে চললেন ওদের খাওয়াতে। এরপর রাত যখন গভীর হয়েছে, আফিমের ঘোরে জমিদার বাড়িতে থাকা গ্রামবাসীরা এবং পশ্চিম মাঠে নিজের ঘরে থাকা রাখাল ঠাকুর সব পরিবারে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক এই সময় 20-25 জোড়া হাতে দ্রুত কোদাল চলছে। জ্ঞাতি রক্তপাত অনুচিত, তাই জীবন্ত সমাধি দেয়া হলো সকলকে। কিন্তু সবাই আফিমে বশ হয়নি। 6 মাসের শিশুটা গরম বিছানা থেকে ঠান্ডা মাটিতে নেমে তারস্বরে কেঁদে ওঠে। কান্না শুনে ঝপাঝপ মাটি পড়তে থাকে গর্তগুলোর ওপর। সেই মতোই আদেশ আছে। এক রাতের কাজে বাইরে থেকে আনা হয়েছে ওদের, মোটা টাকার বিনিময়। এই ঠগির দল এমন অগণিত মানুষকে দ্রুত মাটি চাপা দিতে ওস্তাদ। ভোর হবার আগেই মাটি সমান করে দিয়ে তাদের সরে পড়তে হবে। বুঝলি কি দোষ তোর? তোর বাবার পাপ প্রায়শ্চিত্ত করবি তুই। তোর জন্যই অপেক্ষা করছি আমি 22 বছর ধরে। আয়, এইবার মরে
প্রায়শ্চিত্ত কর তুই। আমার আমার মৃত্যুতে যদি আমার বাবার করা পাপের প্রায়শ্চিত্ত হয় তো হোক। এত ঘৃণ্য কাজ যে করেছে তার ছেলে হয়ে আমি বাঁচতেও চাই না। মেরে ফেলো আমায়, মেরে ফেলো। ঠিক এই মুহূর্তে পিশাচের দুটো হাত কেদারের গলায় চরম চাপ দিয়েছে। এবার কেদারনাথ লুটিয়ে পড়বে মাটিতে, কিন্তু তখনই পায়ের তলার মাটিতে কাঁপন লাগলো। কে যেন মাটি ফুঁড়ে উঠে এলো ওপরে। তারপর দ্রুত পিশাচের দু হাত সরিয়ে দিয়ে কেদারনাথের গলায় কোমল হাতে আদর করতে করতে ক্রুদ্ধ নাগিনীর স্বরে কথা বলে উঠল। দেখ খোকা, আপন তানায় সামে একটা ছেলেকে তুই খুন করেছিস, তবে কি মোর শিক্ষারই দোষ? মা, ওর বাবা আমার ছেলেটাকে খুন করেছিল, আর আমি ওকে সেই পাপেরই শাস্তি দিচ্ছি। এটা কি আমার ভুল? ছাড়ো, ওকে ছেড়ে দাও তুমি। আমি আজ ওকে শেষ করে দেব। না, এ মোর স্বামী শ্বশুরে বসং কো শেষ বাতি। এর কিছু হো জানে পর বংশ লোপ পায়ে, পূর্বজ জল না পাবে। এর কোনো ক্ষতি করতে দেব না তোকে। সরে যা, সর। এই বলে কেদারনাথের হাত ধরে কেউ তাকে নিয়ে চলল উল্টো দিকে। ততক্ষণে ঝড় থেমে গেছে, জ্যোৎস্না ফুটেছে আবার। তারই আলোয় কেদারনাথ দেখল এক সাদা থান পরা বৃদ্ধা তাকে নিয়ে চলেছে মৃত্যুরূপী গরু মহিষের পাশ কাটিয়ে। মা, অত বড় ষড়যন্ত্রটার কোনো বিচার হবে না? এ তোমার কেমন ইচ্ছা? असली गुनहगार को पकड़ो, उसको सजा दो। সে তো তোমার কাছেই আছে। এক ধুতি চাদর পরা ব্যক্তি, যে এতক্ষণ মাঠের উপর আতঙ্কে পাথর হয়ে পড়েছিল, সে হঠাৎ উঠে ছুটে কেদারনাথের কাছে আসার চেষ্টা করল। আর তখনই কেদারনাথ ঘাড় ঘুরিয়ে দেখল এক বিভৎস পিশাচ মূর্তি কোলে যেন এক শিশুকে ধরে বৈদনিক দৃশ্য দেখছে এক দৃষ্টে। মস্ত মাঠের চারপাশ থেকে দানবিক আকারে কিছু গরু মোষ ঘুরছে বৃত্তাকারে, আর তারই মাঝখানে প্রাণ ভয় পালিয়ে বাঁচার চেষ্টা করছেন গোপালগঞ্জ গ্রামের প্রবীণ নায়েব শ্রী দামোদর চৌধুরী। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, মেরে ফেললে, বাঁচাও। গারোয়ানের কি হয়েছে বোঝা গেল না। কেদারনাথ দাঁড়িয়ে পড়েছে দেখে সেই স্ত্রী মূর্তি তাড়া দিলেন, বললেন, চলে আও, তোমার বাবা অপেক্ষা করছেন। কিন্তু নায়েব মশাই। সব নষ্টের মূল উনি। চট্টোপাধ্যায় বংশ লোপাট করে বেনামে জমিদারি খারিদ করে জমিদার হতে চেয়েছেন উনি। খানদানি দুশ্মনী ব্যবহার করে তোমার বাবাকে ভুল বুঝিয়েছেন চিরদিন সেই স্বার্থে। আর শুনো, বাড়ি গিয়ে বাবার আফিম খাওয়াটা ছাড়িয়ে দিও, তাহলেই তার সব বিমারি সেরে যাবে। ঘটনার তারতম্যে মাথা ঠিক নেই কেদারের। বৃদ্ধের সাথে কথা বলতে বলতে সে এগিয়ে এসেছে অনেকটা। হঠাৎ কি মনে হতে পেছন ঘুরে দেখল একবার, আর দেখতেই নজরে এলো ফেলে আসা মাঠের মাঝখানে অনেক দূরে বিভীষিকাদের ঘেরা টোপে দামোদর চৌধুরী দাঁড়িয়ে পড়েছেন ক্লান্ত হয়ে। আর সেই ষাঁড়টা শিং উঁচিয়ে তেড়ে গিয়ে মুহূর্তে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দৃশ্যটা নিঃসন্দেহে মর্মান্তিক, কিন্তু এই দেখে হেসে উঠল বাবার কোলে শিশুটি। আর এইবার ছেলের হাসিতে হাসি মেলালো সেই পিশাচ। তবে এই হাসিতে হুঙ্কার নেই, আছে পরিতৃপ্তি। আশ মিটিয়ে দেখছে ওরা এই বহু প্রতীক্ষিত পৈশাচিক প্রতিশোধ লীলা। যাও, আব সিধা হেঁটে গেলেই জমিদার বাড়িতে পৌঁছবে। ভোর হয়ে এলো, আমার এগোতে পারবো না। এই বলেই কেদারের হাত ছেড়ে দিলেন ওই মহিলা। কেদার লক্ষ্য করল মহিলার গলায় তুলসীর মালা। হয়তো এই মালার গুণেই পিশাচে পরিণত হয়েও মনুষ্যত্ব মরেনি এই মহিলার।
আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনি কে তা তো বললেন না। চোখের সামনে একরাশ ধূসর ধোঁয়ায় মিলিয়ে যেতে যেতে মহিলা বলে গেলেন তার নাম। রাধা